হ্যাঁ, ক্লাস 12। প্রথমে জিজ্ঞাসা করি কেমন আছিস তোরা সবাই, বল। আশা করি সবাই ভালো আছিস, সুস্থ আছিস। আমিও আছি, ভালোই আছি। তবে এখানকার পারিপার্শ্বিক অবস্থা খুব একটা ভালো নয়। যাই হোক, আপাতত সুস্থ আছি। জানি না ভবিষ্যতে কি হবে না হবে। স্কুল তো এখন বন্ধ, কবে খুলবে লাখ টাকার প্রশ্ন। সঠিকভাবে কেউ এর উত্তর দিতে পারবে না। যাই হোক, পড়াশোনা তো এগিয়ে নিয়ে যেতে হবে। এত তো ছুটি পেলি, পড়াশোনা নিশ্চয়ই করেছিস কিছু, আশা করব। 11-এ তো সেই রকমভাবে ক্লাস নিতেই পারিনি আমি। শুধু না তো মনে হয় ফার্স্ট চ্যাপ্টারটা নাম্বার সিস্টেমটা তো মনে হয় শুধুমাত্র ক্লাস করিয়েছিলাম, যা মনে পড়ছে আমার। তারপর আর ক্লাস হয়নি। আশা করি 11-এর সব চ্যাপ্টারগুলো তোরা পড়েছিস। হুম, না পড়ে থাকলেও বেসিক যে চ্যাপ্টারটা কিন্তু ভালো করে পড়তে হবে। ওই চ্যাপ্টারটা পারলে আর একবার দেখে নিস তোরা। স্কুল কবে খুলবে এখনও তো কিছু সেরকম কোনো সম্ভাবনা দেখছি না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাও ক্যান্সেল হয়ে গেল, জানিস হয়তো সবাই। কিন্তু পড়াশোনা তো আমাদের একে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই কারণেই অনলাইনের ব্যবস্থাটা করা হয়েছে। এইভাবে হয়তো অনেক প্রবলেম হবে, কিন্তু করার নেই, কিছু করার নেই। এটার সাথেই আমাদের এখন চলতে হবে, এইভাবেই এখন আমাদেরকে চলতে হবে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এখন অনলাইনে তো ক্লাস তো নেবো, প্রশ্ন হচ্ছে এখন কীভাবে ক্লাস নেবো। দেখ, গুগল মিট দিয়ে বা ক্লাসরুম দিয়ে, এছাড়া অনেক রকমের অ্যাপ আছে, সেগুলো দিয়ে হয়তো ক্লাস নেওয়া যায়, কিন্তু সেগুলোর ক্ষেত্রে অনেক প্রবলেম হয়। যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে নেটের সমস্যা হয়, হাই স্পিড লাগে ওগুলোতে। ধর আমার নেট ঠিকঠাক চলছে, তোদের যদি কারোর নেটের স্পিড না থাকে তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, টাইমটা নষ্ট হবে। উল্টোটাও হতে পারে, আমারও ধর নেটের প্রবলেম হলে তোদের টাইম নষ্ট হয়ে যাবে। আর একটা যেটা সমস্যা সেটা হচ্ছে টাইমিংটা। ধর আমি একটা সময় টাইম বললাম, কোনো কারণে ধর সেখানে আসতে পারলাম না, সেই সময়টা দিতে পারলাম না, এইটা একটা প্রবলেম হয়ে যাবে। বা তোরাও ধর কোনো কারণে ওই টাইমটা পেলি না, তাহলে তোদেরও ক্লাসটা মিস হয়ে যাবে। ঠিক আছে, সেই কারণে আমি ওই সব দিকে যাচ্ছি না। আমি যেটা করব সেটা হচ্ছে, ধর এরকম কিছু ভিডিও দিয়ে দিলাম, বা কোনো কিছু অডিও দিয়ে দিলাম, বা কোনো পিডিএফ বা কোনো ছবি দিয়ে দিলাম। সব কিছুই আমি সেগুলো যেগুলো দেবো সবই বুঝিয়ে দেবো। তো তোরা সেই অডিও বা ভিডিও বা যাই পাঠাই গ্রুপের মধ্যে, সেগুলো তোরা ভালো করে দেখবি। দেখার পর কোনো কারোর যদি কোনো প্রবলেম থাকে বা কোয়ারি থাকে, আমাকে ফোন করবি, বা আমাকে হোয়াটসঅ্যাপেও করতে পারিস। হোয়াটসঅ্যাপে বলবি, স্যার আমি এই জায়গাটা বুঝতে পারছি না, আপনি আরেকবার বলে দিন। তাহলে সেই জায়গাটা আমি আরেকবার নতুন করে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আজকের টপিকে। আজকে কি বলবো বলেছিলাম না, আজকে আমি বলবো যে ক্লাস 12-এর সিলেবাসটা। ক্লাস 12-এ কী কী আছে না আছে একটু সিলেবাস সম্বন্ধে তোদের ডিসকাস করে দিচ্ছি আজকে। তো টোটাল কত নম্বরের পরীক্ষা হয়? এটা টোটাল 100 নম্বরের পরীক্ষা, এটা আশা করি সবাই জানিস। এবার 100 নম্বরের মধ্যে রিটিন কত নম্বরের হয় আর প্র্যাকটিক্যাল কত নম্বরের হয়? 30 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল, আর বাদ বাকি পড়ে রইল 70 নম্বর। 70 নম্বর হচ্ছে লেখা পরীক্ষা বা রিটিন পরীক্ষা। এবার তোরা হয়তো আমাকে বলবি যে স্যার আপনি তো প্রজেক্টের কথা কিছু বললেন না, এই বিষয়ে কি কোনো প্রজেক্ট নেই? আমি বলবো হ্যাঁ, প্রজেক্ট আছে। এই প্রজেক্টটা হচ্ছে ওই প্র্যাকটিক্যালে 30 নম্বরের মধ্যেই ইনক্লুড করা আছে। ঠিক আছে, একটু বুঝিয়ে বলি ব্যাপারটা। প্রথমে প্র্যাকটিক্যালের ব্যাপারটা বলে দিই। প্র্যাকটিক্যাল কত নম্বরের বললাম না, প্র্যাকটিক্যাল বললাম মোট 30 নম্বরের। হ্যাঁ, সেই 30 নম্বরের মধ্যে 10 নম্বর হচ্ছে কিসের না, 10 নম্বর হচ্ছে প্রজেক্টের। বাদ বাকি কত নম্বর পড়ে রইল না, বাদ বাকি পড়ে রইল হচ্ছে 20 নম্বরের। এই 20 নম্বরের মধ্যে এবার কী কী আছে না, এই 20 নম্বরের মধ্যে 5 নম্বর হচ্ছে ভাইবা ভোসে, মানে মৌখিক পরীক্ষা। তার মানে প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনকে আমি যে মৌখিক প্রশ্নগুলো ধরবো সেগুলোতে থাকে
5 নম্বর। তাহলে মোট কত নম্বর পেলাম এখন? 15 নম্বর। 10 নম্বর হচ্ছে প্রজেক্টের, 5 নম্বর হচ্ছে ভাইবা বসে বা মৌখিক। আর তাহলে কত নম্বর পড়ে রইল? 30 মাইনাস 15, 15 নম্বর পড়ে রইল। সেই 15 নম্বরের মধ্যে তোদের দুটো কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। একটা কোয়েশ্চেন হচ্ছে 10 নম্বরের, আর একটা কোয়েশ্চেন হচ্ছে 5 নম্বরের। এবার 5 নম্বরের প্রশ্নটায় কি থাকে না, 5 নম্বর প্রশ্নটা হচ্ছে HTML এর ওপর থাকে। মোট 4টে প্রশ্ন দেওয়া থাকবে। সেই 4টে প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটা প্রশ্ন তোদের কম্পিউটারে করে দেখাতে হবে। এটা কার উপরে বললাম না, এটা বললাম HTML এর ওপরে। তাহলে বাদ বাকি আর একটা প্রশ্ন যেটা পড়ে রইল, মানে যেটা 10 নম্বরের, সেই 10 নম্বরের প্রশ্নটা হচ্ছে আইদার তোদের MS অ্যাক্সেস থেকে করতে হতে পারে অর MS এক্সেল থেকে করতে হতে পারে। ঠিক আছে, মোট 4টে প্রশ্ন দেওয়া থাকবে। দুটো থাকবে তোর অ্যাক্সেস থেকে আর দুটো থাকবে এক্সেল থেকে। মোট 4টে প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন তোদের অ্যান্সার করতে হবে, যার মার্কস হচ্ছে 10 নম্বর। তাহলে টোটাল 30 নম্বর কভার আপ হয়ে গেল। আমি আরেকবার বলে দিচ্ছি, প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে 30 নম্বরের, যার মধ্যে 10 নম্বর থাকবে কার বললাম, প্রজেক্টের ওপর, আর 5 নম্বর থাকবে ভাইবা ভোসের ওপর, হলো 15। আর বাদ বাকি 15 নম্বরের মধ্যে 5 নম্বরের প্রশ্ন থাকবে একটা, সেটা করতে হবে HTML এর ওপর। আর 10 নম্বরের যে প্রশ্নটা থাকবে সেখানে 4টে দেওয়া থাকবে, দুটো অ্যাক্সেস থেকে, দুটো এক্সেল থেকে। তার মধ্যে থেকে যে কোনো একটা তোদের অ্যান্সার করতে হবে। ঠিক আছে, আর একটা ব্যাপার প্রথম দিনকেই ক্লিয়ার করে দিই, এই প্রজেক্টের ব্যাপারটা নিয়ে। প্রজেক্টের খাতা আমি যেটা প্রজেক্ট করতে দেবো, সেই প্রজেক্টটা কিন্তু যেদিনকে এইচএসের ফাইনাল প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে সেই দিনকেই আমি জমা নেব, তার আগে জমা নেব না। ঠিক আছে, সময় থাকতে থাকতে আমি প্রজেক্ট দিয়ে দেবো, কী করতে হবে, কোথা থেকে করতে হবে, কত দূর কী লিখতে হবে, সব বলে দেওয়া থাকবে। তোরা শুধু পরীক্ষার আগে সেই প্রজেক্টটা দেখাবি। টেস্ট পরীক্ষায় যে প্র্যাকটিক্যালটা হয় সেই পরীক্ষাটায় আমি খাতাটা সই করে চেক করে দেখে নেব, আর ফাইনাল যেদিনকে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে সেই দিনকে আমি প্রজেক্টের খাতাটা জমা নেব। বুঝতে পারলি কি বললাম? আর একবার বলছি, যেদিনকে টেস্ট পরীক্ষার প্র্যাকটিক্যাল হবে সেদিনকে প্রজেক্টের খাতাগুলো আমি সই করেও নম্বর দেবো, আর যেদিনকে ফাইনাল পরীক্ষাটা হবে সেই দিনকে সেই খাতাটা, মানে প্রজেক্টের যে খাতাটা সেটা জমা নেব। তাহলে আশা করি প্র্যাকটিক্যালের ব্যাপারটা বুঝতে পেরেছিস। আচ্ছা, এইবার আসছি আমি থিওরিতে। থিওরি কত নম্বর বললাম না, থিওরি আমি বললাম যে 70 নম্বর। সেই 70 নম্বরের মধ্যে কী কী থাকবে? MCQ থাকবে, SAQ থাকবে, আর কি থাকবে? বড় প্রশ্ন থাকবে। এবার MCQ আর SAQ কত কত নম্বরের থাকবে না, MCQ থাকবে হচ্ছে 21টা, 1 নম্বর করে 21টা। আর SAQ থাকবে কতগুলো? 14টা, 1 নম্বর করে 14টা। তাহলে মোট হচ্ছে 21 প্লাস 14 কত হলো? 35। তাহলে 70-এর মধ্যে 35 নম্বর হয়ে যাচ্ছে MCQ আর SAQ, মানে অবজেক্টিভ। তাহলে বাদ বাকি কত নম্বরে পড়ে রইল রে? বাদ বাকি পড়ে রইল আরও 35 নম্বরের। সেই 35 নম্বরের মধ্যে কী কী থাকবে না, সেই 35 নম্বরের মধ্যে মোট 5টা বড় প্রশ্ন থাকবে। 5টা বড় প্রশ্ন কত নম্বর করে? বুঝতেই পারছিস, 7 নম্বর করে। তাহলে 5 7 35, মানে টোটাল 70 নম্বর হয়ে গেল। আরেকবার বলছি, 70 নম্বরের মধ্যে 35 নম্বর থাকবে অবজেক্টিভ। অবজেক্টিভের আবার দুটো ভাগ বললাম, কি কি? MCQ আর SAQ। MCQ হচ্ছে 21টা, 1 নম্বর করে। SAQ হচ্ছে 14টা, 1 নম্বর করে। তাহলে 21 প্লাস 14 কত হলো? টোটাল 35। রেস্ট কত পড়ে রইল? 70 মাইনাস 35 মানে 35। এই 35 নম্বরের হচ্ছে 5টা বড় প্রশ্ন থাকবে। কত নম্বর করে থাকবে বললাম? 7 নম্বর করে। টোটাল হলো 7 × 5 মানে 35 নম্বর। আশা করি বুঝতে পেরেছিস। এইবার আমি বলি চ্যাপ্টারগুলোর ব্যাপারে, বা কীরকম কোন কোন চ্যাপ্টার থেকে কী ধরনের প্রশ্ন আসে সেই সম্বন্ধে এবার আমি একটু বলছি।
প্রথম যে চ্যাপ্টারটা হচ্ছে সেইটা হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিটের উপর। এই চ্যাপ্টারটা থেকে একটা বড় প্রশ্ন আসছে, ঠিক আছে। আর এই চ্যাপ্টারটা পড়তে গেলে ক্লাস 11-এর বেসিক গেট চ্যাপ্টারটা কিন্তু ভালো করে পড়ে থাকতে হবে। যদি 11-এর ওই চ্যাপ্টারটা না পড়ে থাকিস তোরা, বা যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু ক্লাস 12-এর এই চ্যাপ্টারটা যেটা বললাম কম্বিনেশনাল লজিক সার্কিট, এই চ্যাপ্টারটা পড়তে কিন্তু একটু সমস্যা হবে, ঠিক আছে। তাহলে একটা বড় প্রশ্ন কোথা থেকে বললাম না, ফার্স্ট চ্যাপ্টার থেকে, যার নাম হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট। এইবার আসছি সেকেন্ড প্রশ্ন। সেকেন্ড যে প্রশ্ন সেইটা থাকবে কার ওপর থেকে না, সেইটা থাকবে HTML-এর ওপর থেকে। এখানে একটা জিনিস বলার, যে HTML-টা নেটওয়ার্কিং ইন্টারনেট চ্যাপ্টারের মধ্যে পড়বে, কিন্তু মজার বিষয় হচ্ছে নেটওয়ার্কিং বা ইন্টারনেট থেকে কোনো বড় প্রশ্ন এতদিনও এইচএসে আসেনি। যে বড় প্রশ্নটা এসছে সেটা শুধুমাত্র HTML-এর উপর থেকেই এসছে। মোট দুটো HTML-এর প্রশ্ন দেওয়া থাকবে, সেই দুটো থেকে যে কোনো একটা অ্যান্সার করতে হবে। তাহলে বলবি যে স্যার তাহলে নেটওয়ার্কিং আর ইন্টারনেটের অত বড় চ্যাপ্টারটা তাহলে আমাদেরকে কি পড়তে হবে? আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই পড়তে হবে। তার কারণ হচ্ছে ওখান থেকে কিন্তু অবজেক্টিভ আসে, প্রায় 10-12 নম্বরের অবজেক্টিভ ওই চ্যাপ্টারটা থেকে, নেটওয়ার্কিং আর ইন্টারনেট থেকে আসে, ঠিক আছে। আর এটাও বলে রাখি, এতদিন পর্যন্ত এইচএস পরীক্ষায় HTML থেকেই শুধুমাত্র বড় প্রশ্ন এসছে, নেটওয়ার্কিং বা ইন্টারনেট থেকে আসেনি। সুতরাং তোদের বেলায় যে আসবে না এটা কিন্তু কেউ বলেনি, হ্যাঁ, আসলেও আসতে পারে। সুতরাং তোদের কি করতে হবে না, পুরো গোটা ব্যাপারটাকেই বা গোটা চ্যাপ্টারটাকেই কিন্তু ভালো করে পড়তে হবে। একটু ট্রেস দিবি কার ওপর না, অবজেক্টিভগুলোর ওপরে, সেইগুলো। আচ্ছা, তাহলে দুটো প্রশ্ন বলে দিলাম। কি বললাম না, প্রথমটা হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট থেকে আসছে একটা প্রশ্ন, দুটো দেওয়া থাকবে, একটা অ্যান্সার করতে হবে। তারপর বলছি দ্বিতীয় প্রশ্নটা কি বললাম, কার ওপর আসবে, HTML-এর উপরেই আসবে। দুটো দেওয়া থাকবে, এক্ষেত্রেও একটা অ্যান্সার করতে হবে। আচ্ছা, এবার আসছি 3 নম্বর কোশ্চেনটা। 3 নম্বর কোশ্চেনটা কোন চ্যাপ্টার থেকে আসবে না, 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা DBMS, এই যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারটা থেকে আসবে। এখানেও দুটো প্রশ্ন দেওয়া থাকে, দুটোর মধ্যে থেকে তোদের যে কোনো একটা অ্যান্সার করতে হবে। ওই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন আসে SQL কোয়ারি থেকে, যেটা আমাদের প্র্যাকটিক্যালেও কাজে লাগবে। সুতরাং আমরা যদি SQL জিনিসটা ভালো করে শিখতে পারি, তাহলে আমাদের প্র্যাকটিক্যালের সমস্যাটা একটা প্রশ্নও অ্যান্সার করতে পারবো, প্লাস লেখা পরীক্ষাতেও একটা প্রশ্ন অ্যান্সার করতে পারবো। আর বাদ বাকি যে প্রশ্নটা, আর একটা যে প্রশ্ন পড়ে রইল, একটা তো বললাম আমি SQL থেকে আসবে, আর একটা বলছি সেটা আসতে পারে তোর রিলেশনাল অ্যালজেব্রা থেকে আসতে পারে, বা ডেটাবেসের থিওরির উপর বেস করেও কোশ্চেনটা আসতে পারে, দুটোই আসে, ঠিক আছে। প্রথম যেটা বললাম সেটা হচ্ছে SQL মানে স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, এর ওপর একটা গোটা কোশ্চেন আসে। সেই কোশ্চেনটা যদি তুই পড়ে থাকিস মানে অ্যান্সার করে থাকিস, তাহলে কি সুবিধা পাবি না, বা ভালো করে যদি ওই SQL-এর কোশ্চেনটা পড়ে থাকিস, তাহলে তোরা যে প্র্যাকটিক্যালে একটা অ্যাক্সেসের কোশ্চেন আসে সেখানেও কোয়ারি করতে দেয় বা কোয়ারি লিখতে দেয়, তাহলে দুটো প্রশ্নেরই তোরা উত্তর করতে পারবি, প্র্যাকটিক্যালটাও করতে পারবি, প্লাস লেখা পরীক্ষাটাতেও করতে পারবি। তার মানে কি বুঝলি না, তার মানে তোদেরকে SQL এই জিনিসটা খুব ভালো করে শিখতে হবে, শিখলে দুটোই তোরা একসাথে অ্যান্সার করতে পারবি, প্র্যাকটিক্যালের সমস্যাটাও মিটে যাবে, প্লাস এদিকে রিটিনের যে কোশ্চেনটা সেটাও তোরা অ্যান্সার করতে পারবি। তাহলে মোট 3টে প্রশ্ন বললাম, প্রথমটা হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিটের ওপর, দ্বিতীয়টা HTML-এর ওপর, আর 3 নম্বর যেটা বললাম এইমাত্র সেটা হচ্ছে কার ওপর না, SQL-এর ওপর। সেটা কোন চ্যাপ্টারে থাকে না, সেটা হচ্ছে DBMS-এ থাকে, ঠিক আছে। এইবার আসছি 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে MS Excel 2007, এক্সেলের ওপর এক্সেলের ওপর দুটো প্রশ্ন থাকে, সেই দুটোর মধ্যে একটা করতে হবে। আর লাস্ট যে প্রশ্ন সেইটা হচ্ছে কার ওপর থাকে না, লাস্ট যে প্রশ্ন সেইটা হচ্ছে প্রশ্নটা অ্যাক্সেসের ওপরে থাকে,
ঠিক আছে, অ্যাক্সেস 2007। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে এক্সেল আর অ্যাক্সেস এই দুটো তোদেরকে আমি বললাম যে প্র্যাকটিক্যালেও থাকে, তাই তো? তোরা কিভাবে এই দুটো চ্যাপ্টারকে পড়বি না, সেটা হচ্ছে যখন প্র্যাকটিক্যাল করবি, সেই প্র্যাকটিক্যালটা যদি তোরা ভালো করে করে থাকিস, বা প্র্যাকটিক্যালে ধর কোনো একটা জিনিস করতে বললাম, সেই স্টেপগুলো যদি তোরা ভালোভাবে একটার পর একটা মনে রাখতে পারিস, তাহলে কিন্তু এই লেখা পরীক্ষাতেও অনেক সুবিধা হবে। ধর আমি বললাম যে এমন একটা কাজ বললাম যেখানে 10-12টা স্টেপে সেই কাজটা করতে হবে, ঠিক আছে? সেই একই প্রশ্ন তোদের কিন্তু রিটেন পরীক্ষাতেও আসে। তার মানে প্র্যাকটিক্যালটা তোরা যদি একটু ভালো করে করিস এই অ্যাক্সেস আর এক্সেলের, তাহলে লেখা পরীক্ষাতেও সুবিধা পাবি। তার মানে একটা জিনিস তোরা বুঝতে পারছিস, দেখ এসকিউএলটা প্র্যাকটিক্যাল রিলেটেড, সেখান থেকে প্রশ্ন আসবে, প্র্যাকটিক্যালও আসবে প্লাস লেখা পরীক্ষাতেও আসবে। একই রকম ব্যাপার এক্সেলের ক্ষেত্রে, এক্সেলেও তোদের প্র্যাকটিক্যালেও প্রশ্ন আসবে প্লাস এখানেও বড় প্রশ্ন আসবে। অ্যাক্সেসেও তাই, প্র্যাকটিক্যালেও প্রশ্ন আসবে প্লাস রিটেন পরীক্ষাতেও প্রশ্ন আসবে। তাহলে মোটামুটি আমি সিলেবাসটা বললাম। প্র্যাকটিক্যাল বললাম কত নম্বরে না, প্র্যাকটিক্যাল হচ্ছে 30 নম্বরে, লেখা পরীক্ষা হচ্ছে 70 নম্বরে। কোথা থেকে কি প্রশ্ন আসবে, কোন কোন চ্যাপ্টার থেকে কত নম্বর করে কি প্রশ্ন আসবে, সব আমি ডিসকাস করে দিলাম, ঠিক আছে? আশা করি তোরা সব এটা বুঝতে পেরেছিস, সিলেবাসটা সম্বন্ধে তোদের আইডিয়া কিছুটা হলেও ক্লিয়ার করতে পেরেছি। তাও কারোর যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করে নিবি, ঠিক আছে? আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করে নিবি বা ডাইরেক্ট ফোন করেও জিজ্ঞাসা করে নিতে পারবি। এতদূর যে আমি এতক্ষণ যে আমি বললাম, তাতেও যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে তাহলে ক্লিয়ার করে নিস, ঠিক আছে? আচ্ছা, আজকে আর একটা জিনিস একটু বলে দিচ্ছি, সেইটা হচ্ছে আমি প্রথম কোন চ্যাপ্টারটা শুরু করব না, প্রথম যেটা শুরু করব সেটা হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট। এই অডিওটারই একটি আগে আমি বলেছিলাম যে এই চ্যাপ্টারটা পড়তে গেলে কোন চ্যাপ্টারটা ভালো করে জানতে হবে না, ক্লাস 11-এর বেসিক গেট এই চ্যাপ্টারটা ভালো করে জানতে হবে, ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি তোরা সবাই এই বেসিক গেট চ্যাপ্টারটা পড়েছিস। তার ওপর সেই অ্যাজাম্পশনের ওপর বেস করেই কিন্তু আমি এই ক্লাস 12-এর ফার্স্ট চ্যাপ্টার মানে কম্বিনেশনাল লজিক সার্কিট এইটা শুরু করব। কিন্তু ওটা শুরু করার আগে আমি কিছু কিছু জিনিস মানে ওই বেসিক গেট চ্যাপ্টারের যেটা ক্লাস 11-এ ছিল সেই চ্যাপ্টারের মেন কয়েকটা জিনিসকে আমি আরেকবার বলে দেবো। বুঝতে পারলি কী বললাম না, ক্লাস 11-এর বেসিক গেট চ্যাপ্টারের যে মেন জিনিসগুলো বা যে জিনিসগুলো আমার এই 12-এ লাগবে, সেই সব জিনিসগুলো আমি আরেকবার ডিসকাস করে দেবো, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। আর যারা ওই চ্যাপ্টারটা পড়িসনি তাদেরও একটা সুবিধা হয়ে যাবে, কারণ ওই চ্যাপ্টারটা কিন্তু লাগবে, না হলে ওই প্রশ্নটা অ্যান্সার করাই যাবে না, প্রথম চ্যাপ্টারটা কিছু তোরা বুঝতেই পারবি না, ঠিক আছে? তো কী কী জিনিস আমি বলবো আজকে সেটা বলে দিচ্ছি। নেক্সট দিন থেকে ওই ক্লাস 11-এর বেসিক গেট চ্যাপ্টারটার ইম্পর্ট্যান্ট জিনিসগুলো আমি শুরু করব। তাহলে নেক্সট দিন আমি যে জিনিসগুলো বলবো সেটা হচ্ছে আর একবার বলে দিচ্ছি। যেগুলো বলবো সেটা হচ্ছে বেসিক গেট জিনিসটা কী, বা প্রথমে বলবো গেট জিনিসটা কী। গেট জিনিসটা কী জানতে হবে, গেট কয় প্রকার সেগুলো জানতে হবে, বেসিক গেট, ইউনিভার্সাল গেট, এক্সঅর গেট, এক্সনর গেট, এই সব গেটগুলোর সার্কিট ডায়াগ্রাম কীরকম হয়, তাদের ট্রুথ টেবিল কীরকম হয়, এগুলো সব জানতে হবে। ইনপুট কীরকম থাকে, তাদের আউটপুট কীরকম থাকে। যেমন বেসিক গেটের কটা উদাহরণ হয় রে, বেসিক গেট হচ্ছে 3 রকমের হয়, অ্যান্ড গেট, অর গেট আর নট গেট। অ্যান্ড গেট দিয়ে কী হয় না, অ্যান্ড গেট দিয়ে গুণ হয় বা মাল্টিপ্লিকেশান হয়। অর গেট দিয়ে কী হয়, যোগ হয়, অ্যাডিশান। আর নট গেট কী করতে ব্যবহার করা হয়, নট গেট ইনভার্স বা কমপ্লিমেন্ট বের করতে ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এই সব জিনিসগুলো প্রত্যেকটা গেটের কী কাজ, প্রত্যেকটা গেটের সংজ্ঞা, প্রত্যেকটা গেটের সার্কিট ডায়াগ্রাম, প্রত্যেকটা গেটের ট্রুথ টেবিল প্লাস বুলিয়ান অ্যালজেব্রার কয়েকটা ছোট ছোট সূত্র, ডিমর্গ্যান্সের থিওরেম, এইসব জিনিসগুলো কিন্তু কাজে লাগবে। আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউনিভার্সাল গেট।
ইউনিভার্সাল গেটের দুটো উদাহরণ বলে দু রকমের হয়, একটা হচ্ছে কি ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। তো ন্যান্ড গেট, নর গেট, এই দুটো গেটের সার্কিট ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, কেন তাদেরকে ইউনিভার্সাল গেট বলবো, কেন অ্যান্ড গেট, অর গেট, নট গেটকে বেসিক গেট বলবো, যাবতীয় আলোচনাগুলো আমি নেক্সট দিন থেকে করব। নেক্সট দিন মানে হয়তো আমি বৃহস্পতিবার দিনকে আর একটা ক্লাস নেব, ঠিক আছে? তাহলে আজকে এখানেই শেষ করছি। তাও যা বললাম, যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে নিস, ঠিক আছে?